আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2026 সালে গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 5টি প্রশ্নের সমাধান দেখেছি। আজকে আমরা সর্বশেষ যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সর্বশেষ 5টি সংক্ষিপ্ত প্রশ্নের আজকে সমাধান দেখব। আসলে প্রশ্ন কিন্তু রাজশাহী বোর্ডে একেবারে যে জটিল হয়েছে তা কিন্তু নয়। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয়েছে, যা অনায়াসে যে কেউ কিন্তু 10টার থেকে 12টা প্রশ্ন কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখে নিই যে আমাদের আজকের যে নাম্বার প্রশ্নটি আছে সেই নাম্বার প্রশ্নে কি আছে একটু দেখে নিই। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। আমরা পরিসীমা বলতে বুঝি একটা আয়তক্ষেত্রটা কেমন। আয়তক্ষেত্র যার একটা দৈর্ঘ্য থাকবে, আরেকটা কিন্তু প্রস্থ থাকবে, একটা বাহু বড় এবং আরেকটা কি বাহু হচ্ছে ছোট। তাহলে এই বিপরীত বাহুগুলো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়ে থাকে, বিপরীত বাহুগুলো সমান। অর্থাৎ দেখো, আমি যদি এই চিত্রতে যদি নাম অর্থাৎ অক্ষর বসাই, অর্থাৎ ইংরেজি অক্ষর ব্যবহার করি এ বি সি ডি, এখানে একটি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার কর্ণ, আমরা একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার। যে কোনো দিকে কিন্তু কর্ণ দুটাই কিন্তু সমান হবে। আয়তক্ষেত্র যেহেতু আয়তক্ষেত্র, কর্ণ দুটাই কিন্তু সমান। আমরা যে কোনো দিকে কিন্তু আমরা কর্ণটাকে যোগ করে দিতে পারি। যে কোনো একটা কর্ণ, আমরা যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য আমরা এখানে কর্ণ এসি দেওয়া আছে, মান দেওয়া আছে আমরা, এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা কোনটা, আমাদের দৈর্ঘ্য যেটা বড় বাহুটা সেটাকে দৈর্ঘ্য বলা হয়। বিপরীত বাহু কিন্তু সমান। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটাও কিন্তু 8 সেমি হবে, এবং কর্ণ যেটা দেওয়া আছে সেটা কিন্তু 10 সেমি। এটা হচ্ছে 8 সেমি, 8 সেমি। আমরা এই পাশেও 8 সেমি লিখতে পারি, এই পাশেও কিন্তু 8 সেমি হবে। এখন কথা হলো যে পরিসীমা বলতে আসলে আমরা কি বুঝি। পরিসীমা মানে আমার এই 4টা বাহুর যোগফল। তাহলে আয়তক্ষেত্র হলে কয়টা বাহু আছে, আমাদের বাইরের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলই হবে পরিসীমা। আমরা তাহলে যদি দেখি তাহলে 8, এখানকার 8, আমরা যদি অর্থাৎ এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলে বিসি বাহুটা যত বড় হবে এডি বাহুটাও কিন্তু ঠিক তত বড়ই হবে। অর্থাৎ বিসির মান যা হবে এডির মানটাও তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে এই 4 বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরিসীমা পাবো। আবার সূত্র, তাহলে কি আছে সূত্র, আবার সূত্র দিয়েও করা যায়। সেটা কি 2 ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমার 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল হয়ে যায়। আমরা দুইভাবেই করতে পারি। কিন্তু এখন আসি, দেখো এখানে আমরা তাহলে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য, 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিন্তু পিথাগোরাসের সূত্র দিয়া আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখি, মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্র। মনে করি, আমরা চিত্রের মাধ্যমে আগে দেখে নিলাম, তাতে আমাদের সুবিধা হবে। মনে করি একটি আয়তক্ষেত্র, মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার এসি আয়তক্ষেত্র, কর্ণ আর কর্ণ কি, এসি হচ্ছে আমাদের কর্ণ। এখন আসি আয়তক্ষেত্র, তাহলে এখন আসি আমরা মানগুলো লিখতে পারি যেটা দেওয়া আছে। মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্র। এখন কর্ণ কি, কর্ণ এসি আমরা ধরে নিলাম। বিডিটাও কিন্তু 10ই হবে, আমরা একটাই দাগাবো কারণ আমাদের দুটার দরকার নেই। যেখানে আয়তক্ষেত্র আমরা এখন যেখানে মানগুলো লিখব, যেখানে আমরা মানগুলো কি লিখব, দেখো যেখানে এবি সমান সমান সিডি সমান সমান, যেখানে এবি সমান সমান সিডি সমান সমান কত, 8 সেন্টিমিটার। আবার কর্ণ এসি যত বড়, বিডিটাও আমি দুইটা কর্ণই লিখব, কর্ণ এবং কর্ণ এসি, আমি কর্ণ লিখলাম, কর্ণ এসি সমান সমান আবার বিডিও কিন্তু কর্ণ, তাহলে বিডি সমানও আমরা লিখতে পারি, বিডি সমান সমান হচ্ছে আমাদের 10 সেমি। এখন আসি, আমরা বের করব কোন বাহুর দৈর্ঘ্য। আমরা বিসি বাহুর দৈর্ঘ্য যদি পাই তাহলে এডি বাহুটা দৈর্ঘ্য হয়ে যাবে। এখন বিসি বাহুর দৈর্ঘ্য দেখো, আমরা কিন্তু তোমাদের যে
ত্রিকোণমিতিক অনুপাত, এবং ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছি, এবং বাহুর দৈর্ঘ্যগুলোকে বের করার দ্রুত কৌশলগুলো কিন্তু ওই ক্লাসগুলোতে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বিসি সমান সমান একবারে আমরা লিখতে পারবো যে এখন এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, আমরা লিখব ত্রিভুজ এবিসি, ত্রিভুজ চিহ্ন দেওয়ার পরে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হতে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। কার সূত্র? পিথাগোরাসের সূত্র। বিসিটা যখন আমরা দেখো এই অতিভুজ বাদ দিয়ে, বৃহত্তম বাহু বাদ দিয়ে যদি আমরা এই ছোট যে কোনো বাহু দুটার দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে অতিভুজের থেকে কিন্তু মাইনাস হবে। তাহলে যেহেতু বিসির ওপরে কি আছে, পিথাগোরাসের সূত্র, বিসির ওপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিচ্ছি না, সরাসরি রুট আবার হবে। তাহলে ডান পাশে এখন কি হবে, বৃহত্তম বাহু যেটা সেটা লিখতে হবে এসি স্কোয়ার মাইনাস আমাদের বিসি স্কোয়ার, এবি স্কোয়ার হবে, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আর বিসির মানটা কিন্তু আমাদের বের হবে। এখন দেখো মান দুটা বসে দেবো, কার মান কত, এখানে দেখো এসির মান হচ্ছে 10, তারই ওপরে স্কোয়ার, বিয়োগ 8-এর ওপরে স্কোয়ার। আমরা কিন্তু এগুলো আগেই করতে পারি, এটা 6 হবে, অপর বাহুটার দৈর্ঘ্য 6, বিসি সমান 6 হবে। 100 বিয়োগ হচ্ছে 64, 100 থেকে 64 বিয়োগ করলে হবে 36 হবে, আর 36-এর ওপর রুট করলে 6 হয়ে যায়। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত পেলাম, আমরা 6 পেলাম। তাহলে এটা 6 হলে এটাও 6 হবে। এখন তাহলে পরিসীমা কত হবে, দেখো 8 যোগ 6 যোগ 8 যোগ 6, অর্থাৎ পরিসীমা মানে টোটাল যে যতগুলো বাহু থাকবে টোটাল বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে পরিসীমা। আমরা আবার সূত্র দিয়েও করতে পারি, এই যে যোগ করলে কত হবে, 14 আর 8-এ কত 22 আর 6 28 হবে টোটাল যোগ করলে। আবার তুমি যদি এই দুটো যোগ করে 2 দ্বারা গুণ করো তাও কিন্তু হবে, 8 6 14 দুগানো 28 সেন্টিমিটারই হবে। তোমরা যোগ করে দেখেও নিতে পারো। আবার তোমরা অনেক সময় দৈর্ঘ্য গুণন প্রস্থ লেখে, এটা কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে, তখন কিন্তু পরিসীমা হবে না, তখন কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে। এখন 6 পেলাম, তার মানে আমরা কার মান পেলাম, বিসি সমান এডি সমান 6। অতএব বিসি সমান যেহেতু 6, অতএব কি হবে, এডি সমানও, অতএব এডি সমানও 6 সেমি। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম, এটি সেমি লিখে দিলাম, সর্বশেষ যেটা বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম। এখানে একটা জিনিস তোমরা লিখতে পারো যে পিথাগোরাস থেকে, পিথাগোরাসের সূত্র থেকে, পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্র হতে, এখন এইটুকু আমরা এখানে সাইড নোটে লিখে দিতে পারি। এখন আসি আমরা তাহলে পরিসীমা, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, অতএব এখন আমরা লিখব অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ। আমরা কিন্তু আগে উত্তরটা পেয়েছি সেন্টিমিটার, যেহেতু এগুলো সেমিতে ছিল, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত 8 যোগ 6, তাহলে 8 আর 6 14 দুকানো কত 28 সেন্টিমিটার। তাহলে একবারই লিখলাম, যোগ করে 2 দ্বারা গুণ করলে 28 সেন্টিমিটারই হবে। এমনিতেই দেখো 8 6 14 আর 8 22, 22 আর 6 28 সেন্টিমিটারই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু দেখে নিলাম। এখন আমরা পরের যে 6 নম্বর প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধানটা এবার আমরা দেখব। দেখো এবার আমরা পরের যে প্রশ্নটি আসবো, আমরা একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দুটা বাহুর দৈর্ঘ্য এবং কোণের কথা উল্লেখ থাকলে হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, হাফ এবি সাইন থিটা দ্বারা আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তরটা করতে হবে। এখন আমরা তাহলে ভেতরে 6 নম্বরটা লিখলাম। এখন আমরা যদি লিখি, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে লিখে আমরা বাহুর দৈর্ঘ্যগুলোকে আমরা তাহলে একটা এ ধরবো, আরেকটা বি ধরবো, আর অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা সমান 45 ডিগ্রি লিখবো। তাহলে দেওয়া আছে ত্রিভুজের বাহু দুইটির দৈর্ঘ্য, ত্রিভুজের বাহু দুইটির দৈর্ঘ্য, বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 18 সেন্টিমিটার
18 সেন্টিমিটার এবং এ সমান 18 সেন্টিমিটার ও বি সমান সমান হচ্ছে কত 26 বা 26 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা ধরব। থিটা সমান সমান কত 45 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান 45 ডিগ্রি। এখন হচ্ছে আমরা অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আছে হলে ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা হাফ এবি সাইন থিটা সংক্ষিপ্তর জন্য কিন্তু আসলে সংক্ষিপ্ত প্লাস পাশাপাশি এমসিকিউ এর জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউ থাকে। হাফ এবি সাইন থিটা। এখন আসি হাফ গুণন কত, এর মান হচ্ছে আমাদের 18 গুণন কত 26, সাইন কত 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রিতে কত আছে 1/√2, তাহলে 1/√2 হবে। এখন ক্ষেত্রফল যেহেতু তাহলে অবশ্যই বর্গ সেমিতে, যেহেতু দৈর্ঘ্যগুলো সেমিতে আছে তাহলে ক্ষেত্রফল বর্গ সেমি হবে, কিন্তু ক্ষেত্রফল বর্গ সেমি। এখন আসি হাফ দিয়ে এটা ভাগ করলে, আমরা 2 দ্বারা এটা 18 ভাগ করলে 9 হয়, তাহলে 9 গুণন 26, আর সাইন 45 ডিগ্রিতে আছে 1/√2। তাহলে আমরা যদি 1/√2 সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 9 গুণন 26 আমরা যদি √2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর দেখে একটু, তাহলে আমরা তাহলে 9 গুণন 26, 9কে 26 দ্বারা গুণ করব এবং তাকে আবার √2 দ্বারা ভাগ করব। আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি 9 গুণন কত 26, 9 গুণন 26 সমান সমান ভাগ দিয়ে আমরা √2 দিব 165.46, 165.462, তাহলে 4/6 লিখলে হচ্ছে বর্গ সেমি। যেহেতু দশমিকের উত্তর প্রায় লিখে দিব আমরা প্রায় অ্যান্সারগুলোতে। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে 6 নম্বর প্রশ্ন সমাধানটা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা পরে যে অঙ্কটা আছে সেটা একটু দেখে নিই, কী আছে একটু পড়ে নিই। দুইটি সংখ্যার অনুপাত খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, এটা এমসিকিউ এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরেরগুলো আসলে সংক্ষিপ্ত মানে বহু নির্বাচনী প্রশ্ন, আর বহু নির্বাচনী আর সংক্ষিপ্ত কিন্তু আবার তোমাদের কিন্তু সৃজনশীলের ক নাম্বারও কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তা যাই হোক, এখন আমরা পরের যে নাম্বার প্রশ্নটি আছে সেই নাম্বার প্রশ্নের উত্তরটা এখন দেখব। আমরা সংখ্যা দুইটিকে আমরা কি ধরবো, অনুপাত আকারে যদি থাকে অনুপাতের সাথে এক্স ধরতে হয়, তাহলে অনুপাতে তাহলে দুইটি সংখ্যা যথাক্রমে কি একটা 5x আর একটা 6x হবে। ধরি সংখ্যা দুইটি, ধরি লেখা যায়, মনে করি লেখা যায়, ইচ্ছা তোমাদের। তাহলে ধরি সংখ্যা দুইটি ধরি সংখ্যা দুইটি যথাক্রমে কি একটা 5x ও 6x। প্রিয় শিক্ষার্থীর লসাগুর ক্ষেত্রে কি হয়, তাহলে 5 আর 6 সংখ্যাগুলোর আগে লসাগু দেখতে হবে। তাহলে 5 আর 6 লসাগু দেখো তো কোনো সংখ্যা দ্বারাই দুই সংখ্যাকে ভাগ করা যায় না, যদি ভাগ না যায় তাহলে দুটার গুণফল, তাহলে কত হবে 30, তাহলে সংখ্যা দুটার লসাগু হবে 30। এবার লসাগুর ক্ষেত্রে এখন এক্সের কি ক্ষেত্রে বলা হচ্ছে যে কমন যদি হয় তাহলে দুইটার পরিবর্তে একটা লিখলেই হয় দুইটার মধ্যে থেকে, তাহলে দুইটার মধ্যেই এক্স আছে তাহলে একটা এক্স লিখলেই হচ্ছে, তাহলে অরিজিনালি 30x হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে লসাগু কত হচ্ছে 30x, তাহলে সংখ্যা দুটির লসাগু, অতএব সংখ্যা দুইটির লসাগু। আমাদের এখন কথা হলো যে কেন আমরা লসাগু বের করব, যদি প্রশ্নের যে মানটা দেওয়া থাকবে সেটা বের করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 150, তাহলে আমরা লসাগু বের করব। আবার গসাগু যদি দেওয়া থাকতো তাহলে গসাগু হতো। গসাগু কি 5 আর 6 এর মধ্যে কিন্তু কমন কিছু নাই, এখানে দুইটার মধ্যে এক্স আছে গসাগু, তাহলে সেই ক্ষেত্রে গসাগু হবে শুধু এক্স আর লসাগু হবে 30x। অর্থাৎ এই ক্ষেত্রে অঙ্কগুলো দেখবা যখন অনুপাত আকারে থাকবে 3:4 থাকবে তখন কি হবে, এর সাথে এক্স এর সাথে এক্স, কত হবে লসাগু হবে 12x আর গসাগু শুধু
এক্স হয়। গসাগু প্রত্যেকটা অঙ্কে এই লসাগু গসাগুর এই অঙ্কগুলো কিন্তু থাকেই, এমসিকিউ থাকে, সংক্ষিপ্ত প্রশ্নের ভেতরে থাকে, আবার সৃজনশীলের ক নাম্বারেতেও কিন্তু থাকতে পারে। তাহলে দুইটি সংখ্যার আমরা লসাগু কি পাচ্ছি? লসাগুর বলা হচ্ছে কমন আনকমন সবগুলো লিখতে হয়, কমন আনকমন। তাহলে দুইটির লসাগু সংখ্যা দুটি লসাগু হচ্ছে কত? তাহলে 30x। এখন এখানে কিন্তু দেখো দুটি সংখ্যার লসাগু আবার কত দেওয়া আছে? 150। তাহলে এটাও লসাগু, এটাও লসাগু। তাহলে প্রশ্ন মতে আমরা এই 30x সমান 150 লিখতে পারবো। তাহলে এখন আমরা কি লিখবো? প্রশ্ন মতে আমরা যদি লিখি, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই যা লিখি, লিখতে পারো তোমরা। 30x সমান হচ্ছে 150। এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করলে কিন্তু আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। এখন আসি এক্স সমান 150 ভাগ কত? 30। তাহলে অতএব এক্স সমান 150 ও 30 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হবে। 5 30 সংখ্যা 105 হবে। তাহলে 150 ভাগ 30 সমান হচ্ছে আমাদের 5। তাহলে এখানে এক্স এর মান যেহেতু বের হলো, তাহলে এটা কিন্তু এক্স যদি বলতো যে গসাগু নির্ণয় করো, তাহলে কিন্তু 5 হতো অ্যান্সার। মানে গসাগু কি হতো? শুধু এক্স। তাহলে গসাগু চাইলে তাহলে এক্স এর মান 5, অর্থাৎ এটাই গসাগু। এখন আসি সংখ্যা দুইটা কি হবে? একটা হবে 5 5 25, আর একটা হবে 5 6 30। একটা হবে 25 আর একটা হবে 30। এখন আসো তাহলে অতএব সংখ্যা দুইটি, অতএব যেহেতু এক্স এর মান পেয়ে গেলাম আমরা, অতএব সংখ্যা দুইটি কি একটা হবে হচ্ছে 5 সংখ্যা দুইটি যথাক্রমে এখানে লেখা যথাক্রমে সংখ্যা দুটি যথাক্রমে আমরা লিখলাম। একটা হচ্ছে 5 গুণন কত? 5x। আগে যদি লেখো বা আমি যদি আলাদা করেই লিখি, সংখ্যা দুটি যথাক্রমে বা প্রথম সংখ্যাটি এরমভাবে লিখতে পারো তোমরা। তাহলে এভাবেই লেখো, প্রথম সংখ্যাটি কত আছে? প্রথম সংখ্যাটি 5x আছে। তাহলে 5x এর জায়গা, তাহলে 5 গুণন 5 সমান কত? 25 বা 25। এবং দ্বিতীয় সংখ্যাটি কত? 6x সমান 6 গুণন 5, তাহলে কত হচ্ছে? 30। তাহলে সংখ্যা দুইটি একটা হচ্ছে 25 ও 30। আমরা তাহলে অতএব সংখ্যা দুইটি, অতএব আমরা যদি নির্ণয় সংখ্যা দুইটি লিখি, নির্ণয় সংখ্যা দুইটি অ্যান্সার যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি। নির্ণয় সংখ্যা দুইটি নির্ণয় সংখ্যা দুইটি কত? 25 ও 30। সংখ্যা দুইটি। তাহলে এখানে অ্যান্সার লিখে দিতে পারি। এইভাবে আমরা সংখ্যা দুইটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু ড নাম্বারটা দেখে নিলাম। এখন আমরা ঢ নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তরটা দেখব। এটাও কিন্তু আসলে সহজ প্রশ্ন। দেখো এগুলো কিন্তু যেটা চাবে আমরা সেটাই কিন্তু বের করতে পারবো। এই দুটাতে আবার কি বলতে পারে? সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? তাহলে 30 বিয়োগ 25 করলেই হবে। আর গসাগু কিন্তু কত হবে? গসাগু যদি চাইতো, ড নাম্বারে যদি বলতো গসাগু নির্ণয় করো, তাহলে কিন্তু 5 হতো। এক্স এর মানটা হচ্ছে, কারণ গসাগু মানে কমন আর লসাগু মানে কমন আনকমন সবগুলো লিখতে হয়। এখন আসি আমরা ঢ নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে সংখ্যাগুলোর গড় দেওয়া আছে। তার মানে গড় মানে কি? এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে এর মধ্যে একটা 8টার মধ্যে একটা এক্স আছে। তাহলে গড় মানে কি? এই টোটাল সংখ্যাগুলো যোগ করে 8 দ্বারা ভাগ করলে কিন্তু এই 16.5 পাওয়া যায়। 16.5। তাহলে সেই ক্ষেত্রে আগে তাহলে আমরা এক্স এর মান আমরা এখান থেকে বের করতে হবে। তাহলে সংখ্যাগুলো কি দেওয়া আছে এখানে? তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাগুলো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা যদি যোগ করে যতগুলো সংখ্যা আছে ততগুলো দ্বারাই ভাগ করতে হবে। তাহলে সমান আমরা এটা লিখতে পারবো। এখন এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা সেই সংখ্যাগুলোকে আগে যদি যোগ করি এবং তত দ্বারা ভাগ করি সমান আমরা লিখতে পারবো 16.5 সমান। এটাও এ পাশে যোগ করে 8 দ্বারা ভাগ করলেও গড় হয়। এ পাশের কিন্তু সংখ্যাগুলোর গড় দেওয়া আছে কত? তাহলে আমরা সংখ্যাগুলো কি আছে একটু দেখি। তাহলে সংখ্যাগুলোর গড় আমরা আগে বের করে নিই। এখানে সংখ্যাগুলোর গড়, আমরা যদি বের করি তাহলে কত? 19 যোগ কত? 21 যোগ 26 যোগ 13
যোগ 11 যোগ কত 27 যোগ এক্স যোগ কত 29 ভাগ আমরা যদি তাহলে কতগুলো 1 2 3 4 5 6 7 8 এই 8 দ্বারা আমরা ভাগ করলে পারবো, তাহলে আমরা এখানকে গড় পাবো। এখন এখানেও কিন্তু গড় পাচ্ছি। এখন প্রশ্ন মতে আমরা তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমরা এটা একটু যোগ করে নিই। আমরা একটু যেহেতু এক্স কিন্তু যোগ করা যাবে না, আমরা এক্স বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একটু যোগ করে নিই। 19 যোগ 21 19 যোগ 21 যোগ 19 যোগ 21 যোগ 26 যোগ 13 যোগ 11 যোগ 27 27 যোগ 29 146 প্লাস এক্স হবে। এক্স যেহেতু যোগ করা যায় না, 146 1 4 6 যোগ এক্স ভাগ 8 এরকমই থাকবে। এটাও যেহেতু গড়, এখানে 16.5 যেটা দেওয়া আছে এটাও কিন্তু গড়, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। এখন আমরা লিখব শর্ত মতে 1 4 6 যোগ এক্স ভাগ 8 সমান সমান 16.5। এই 8টা এ পাশে গেলে গুণ হবে, তাহলে কত হচ্ছে, তাহলে 1 4 6 যোগ এক্স সমান সমান 8 দ্বারা 16.5 16.5 গুণন 8, এই 8টা এ পাশে যায় গুণ হবে। আমরা 16.5 গুণন 8 কত হয়, 132 হচ্ছে। তাহলে এই পাশে আমাদের 132 হচ্ছে, এই পাশে থাকছে 146 যোগ কত এক্স সমান সমান 132 বা 132। এখন এটা এই পাশ থেকে এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে কত হচ্ছে, এক্স এর মান কিন্তু আমাদের বের করতে হবে। এক্স এর মান বের করার পরে যেহেতু মধ্যক বের করতে বলা হয়েছে, তারপরে কিন্তু আবার এই এক্স এর মান অনুযায়ী আবার এই সংখ্যাগুলোকে সাজায় লিখতে হবে। সাজায় লেখার পর তারপরে দেখতে হবে কয়টা সংখ্যা আছে। তাহলে এখন কত, 132 মাইনাস 146, 132 থেকে 146 মাইনাস করলে কত হয়, মাইনাস 146 -14 হয়। তাহলে অতএব এক্স এর মান আমরা পেয়ে গেলাম -14। এখন এই যে এক্স এর মান যেহেতু আমরা 14 পেলাম, তাহলে এই 14টা কিন্তু এখন এই সংখ্যাগুলোকে আমরা এখন সাজাবো। তাহলে সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। এখন আমরা এখানে একটু কাজটা করব, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। অতএব সংখ্যাগুলো সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখন আসি তাহলে সাজাবো, যে তাহলে দেখো আমরা কিন্তু -14, তাহলে -14টা একেবারে বামে আছে, বামে আছে -14। 14-র পরে দেখি ধনাত্মক কোন সংখ্যাটি আছে, তারপরে 11 আছে, তাহলে দেখো 11 লিখবো। -14-র পরে 11-র পরে আমরা দেখতে পাচ্ছি কত আছে, 11-র পরে আমরা দেখতে পাচ্ছি 13 আছে, তাহলে 13 লিখলাম, সাজায় 13 লিখলাম। 13-র পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা লিখেছি, তারপরে আমরা 13 লিখেছি, তারপরে এক্সেটটা লিখেছি, তারপরে আমরা 19 21 19, তারপরে কত 21, 19-এর পরে আমরা 21 লিখলাম। 21-এর পরে আমাদের দেখো 26 আছে, আমরা 26 লিখবো। তারপরে কত 26-এর পরে 27 আছে, 27-এর পরে 29 আছে। যদিও এক্স কিন্তু এখানে আছে, এক্সটা কিন্তু আমাদের মানটা মাইনাস হওয়ার কারণে সেটা সর্ববামে কিন্তু এটাই হবে। এখন টোটাল সংখ্যা কত আছে, 1 2 3 4 5 6 7 8টা। এখানে আমরা এখন লিখবো, এখানে n = 8, যা জোড় সংখ্যা হলে দেখো তো মাঝখানে 2 জন থাকবে, দেখো এই দিক থেকে 3 জন বাদ দাও, এই সাইড থেকে আমরা 3 জন বাদ দিলে মাঝখানে 19 আর 21 আছে, তার মানে 19 আর 21-এর মাঝখানে কিন্তু মধ্যক আছে, তার মানে কত আছে, 20 হবে কিন্তু আমাদের মধ্যক। আমরা কিন্তু অ্যান্সারটা যদি এমসিকিউর ক্ষেত্রে হয় সাজায় এরকমভাবে 2 সাইড থেকে বাদ দেওয়ার পরে কিন্তু মাঝখানের মধ্য কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখন আসি মধ্যকের সূত্র অনুযায়ী আমাদের করতে হবে। মধ্যক যদি জোড় হয় তাহলে কিভাবে হবে, নিচে কিন্তু একটা 2 হবে। এখন কি এখানে n/2 তম পদ একটা তম পদ,
আরেকটা যোগ এনের সাথে এটা কত 8-এর অর্ধেক কত 4, একটা 4 আরেকটা হবে 5, তাহলে 5 করতে গেলে কত হবে n/2 প্লাস কত 1তম পদ। এটা কিন্তু তোমাদের ক্লাস 7, 8 এগুলোতে কিন্তু এভাবে কাজগুলো করা আছে, তোমরা আগেও এই কাজগুলো করছো। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আর এটা মধ্যক নির্ণয়ে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। এখন কত হবে 8/2তম পদ যোগ একটা হবে হচ্ছে 8/2 যোগ 1তম পদ, নিচে কত 2। এখন আসো আমরা তাহলে এখানে কত একটা 4তম পদ যোগ আরেকটা কত হবে 5তম পদ। এখানে দেখো একটা 4 গুণে দেখো, আমরা যে উভয় সাইড থেকে বাদ দেওয়ার পরে দেখো 1 2 3, এই যে 4 নাম্বার পদ আর এটা হচ্ছে 5 নাম্বার পদ, এই দুটো পদ যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত এখন দেখা যাবে কিনা আমি চেষ্টা করেছি। দেখো এখন দেখো আমরা তাহলে এই মানগুলো আমরা একটু এই সাইডে মিশে দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি, যেহেতু নিচে আর জায়গা নেই। এখন আমরা তাহলে এই সাইডের কাজগুলো করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন 4তম পদে কত আছে 19 আর 5তম পদে আছে 21, এই দুটাকে আমাদের লিখতে হবে। এখন তাহলে এই পাশে আমি আবারও মধ্যক লিখলাম, মধ্যক। তাহলে কত 4তম পদ আমাদের কত 4তম পদ কিন্তু 19 লিখতে হবে, যোগ আরেকটা কত 21 ভাগ হচ্ছে 2। 19 আর 21 যোগ করলে কত হয় 19 আর 21 যোগ করলে আমাদের 40 হবে, 40 হোক 2 দ্বারা ভাগ করলে কিন্তু 20 হবে, 20ই হচ্ছে আমাদের মধ্যক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু ঢ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নিলাম। সর্বশেষ আর একটা প্রশ্ন আমাদের আছে, এই সর্বশেষ প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আসলে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুব একটা জটিল হয়নি, আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলো প্রশ্ন কিন্তু আসলে সহজ হয়েছে, কিন্তু এটা একটু কাজ বেশি দেখলাম ঢ নাম্বার। এখন মূর্ধন্য নাম্বার, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এখন কোনটা আগে, বর্গ আগে, সমবাহু ত্রিভুজটা পরে। তাহলে বর্গের ক্ষেত্রফল যেটা সেটা বামে থাকবে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা সমানের ডানে, অর্থাৎ ডানে থাকবে। অনুপাতের আগে একটা পরে। এখন আসি এই যে ক্ষেত্রফল বের করার আগে এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এখানে আসলে দেখো দ্বিগুণটা কোনটা আমাদের কাছে, যেটা এই দ্বিগুণের সাথে যে কথাগুলো থাকবে সেটাই এক ধরতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এখানে বলা হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আমাদের দ্বিগুণটা কোনটা হচ্ছে, বর্গের বাহুটাই কিন্তু দ্বিগুণ হবে। তাহলে সমবাহু ত্রিভুজের অর্থাৎ দ্বিগুণের সাথে যে ত্রিভুজটা থাকবে সেটার কিন্তু বাহুর দৈর্ঘ্যকে এক্স ধরতে হবে। তাহলে আমরা এটা আবার উল্টো দিকে ধরা যায়, ধরলে ওইটা 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ওই ঝামেলা যাব না, যেহেতু দ্বিগুণের কথা বলা আছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিব এক্স। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। এখানে কিন্তু কোনো একক দেওয়া হয়নি, এখানে এ একক লিখতে পারো, এ একক। এখন কিছু লেখা না থাকলে এ একক ধরতে হয়। এখন আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্যটা আমরা একেবারে লিখে নিই। এবং বর্গের বাহুর দৈর্ঘ্য, যেহেতু দ্বিগুণের কথা বলা হচ্ছে, বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি, অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2a হবে। আমরা যেহেতু ওটাকে এ ধরেছি, তাহলে এটা 2a হবে, বর্গের বাহুর দৈর্ঘ্য 2a একক। এখন আসি সমবাহু ত্রিভুজের। এখন কথা হলো যে এখন আমরা যদি বর্গেরটা যেহেতু আগে আছে, বর্গের ক্ষেত্রফলটা আগে লিখি আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পরে লিখি। তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল কি হবে, তাহলে বর্গটার ক্ষেত্রফল কি, এটা যদি বর্গ হয়, এটা যদি একটা বর্গ হয় তার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। যেহেতু এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য, সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম, অর্থাৎ 2টা বাহুর গুণফলই হয় ক্ষেত্রফল। তাহলে এ গুণ করলে হয় এ স্কোয়ার, যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য 2a, এটা যদি 2a হয় এটাও 2a, তাহলে 2a গুণন 2a, তাহলে ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল 2a এর ওপরে স্কোয়ার দিলে হয়, 2a লিখে ব্র্যাকেটের বাইরের ওপর স্কোয়ার দিলে হয়, বা 2a গুণন 2a দিলে হয়, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য 2a গুণন 2a লেখা যায়। তাহলে বর্গ একক। এখন কত হবে 4 স্কোয়ার বর্গ একক। এরপরে আসি আমরা
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 ভাগ পর বাহু স্কোয়ার, মানে এর উপর স্কোয়ার, যেহেতু বাহুর দৈর্ঘ্য এ তাহলে এ স্কোয়ার হবে। এখন আসি অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3 ভাগ 4 এ স্কোয়ার বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটা ক্ষেত্রফল পেয়েছি, এখন আমরা অনুপাত আকারে লিখলে কিন্তু হবে। তাহলে √3 ভাগ 4 এ স্কোয়ার বর্গ একক আমরা লিখে দিলাম। এখন আসি আমাদের অনুপাত আকারে লিখতে বলা হয়েছে, তাহলে অনুপাতটা কেমন হবে একটু যদি দেখি। এখন আসি আমরা তাহলে প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রফল, আর ডান সাইডে থাকবে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব এখন বর্গের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথমে তাহলে কোনটা হবে দেখো, আমাদের বর্গের ক্ষেত্রফল 4 এ স্কোয়ার অনুপাত হচ্ছে √3 ভাগ 4 এ স্কোয়ার। দেখো আমরা এ স্কোয়ার যেহেতু দুইটার মধ্যে আছে, তাহলে এ স্কোয়ারটা আমরা কি করতে পারি, তাহলে এ স্কোয়ারকে আমরা বাদ দিতে পারি। এ স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এ স্কোয়ারটা উঠে যাবে, উভয় সাইডে আছে। এবার আসি তাহলে কি হচ্ছে 4 অনুপাত এখানে হচ্ছে √3 ভাগ 4। এবার আসি আমরা যদি 4 দ্বারা গুণ করি, অর্থাৎ এই 4 দ্বারা গুণ করলে কি হবে, এখানে 4 4 কত হবে 16 অনুপাত এখানে 4 কেটে যায় √3 হবে 16 অনুপাত √3। এটাই কিন্তু আমাদের তাহলে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা 16 অনুপাত √3 দেখা যাচ্ছে কি না জানি না, তবে এখানে যদি দেখা না যায় তাহলে অ্যান্সারটা আমরা কিন্তু উপরে লিখে দিচ্ছি। তাহলে কত হবে দেখো, আমরা যদি এখন এই 4টাকে এই পাশে এনে দিই, তাহলে এই পাশে আর গুণ করলে 4 4 16 অনুপাত √3 হবে। তাহলে অ্যান্সারটা হবে 16 অনুপাত √3। প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে আমাদের তাহলে সর্বশেষ যে আমাদের মধ্যাহ্ন নাম্বার ছিল সেই প্রশ্নের কিন্তু সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে রাজশাহী বোর্ড 2026 সালে গণিতের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের কিন্তু সর্বশেষ যে প্রশ্নগুলো ছিল সেই সমাধান কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।